ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, চাটনি নিয়ে এসো। খেলনা শামুক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাইরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে। আপু ওঠো, খাবে না? মেঘ ঘুম ঘুমু চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য। আমিও খাই নাই, আসো। 11টা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ, ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম, না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? আবির ভাইকে আমি বলে যেতে পারতো না? মিম আবারও ডাকলো। আপু আসো, খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদা নেই, খাবো না। তুই খেয়ে নে, ওদের বল খেয়ে নিতে। আমি ঘুমাবো। আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না। ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না, বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়লো আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার উপর বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেঘকে ডাকবে। মেঘ তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙলো মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামুনিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন? খেয়েছেন কি? এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পর পর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির নেটে নাই, কোনো আপডেটও নাই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রামে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসার। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারেনি। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে আম্মু, মামুনি, তানভীরের সাথে কথা হয়। মিম আর আদির এক কথা। ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখতো, এখন আবির চট্টগ্রাম। তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফেরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে। তারপরেও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে, কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়, মাকেও ডাকে না। জান্নাতে সে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মন মরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসে ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিম আর আদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির। এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির দেয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধূলিবেলা সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল। রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? কক্সবাজার আসছি। কেন? একটু দরকার ছিল। বল। এমপির মেয়ে নাকি তোমাকে রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গিয়েছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করছে আমায়।
তুই কি বলছিস? প্রথমত এমনিতে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মানছে না। তাই বাধ্য হয়ে বলছি, তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আচ্ছা ঠিক আছে। কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবার কি সমস্যা? এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে, তখন কি বলবো? প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি শোনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আর কিছু বলবে না। তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে, তখন কি বলবো? বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে। তারপর তারপর আবার কি? বাকিটা আমি সামলে নেব। যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না তানভীর। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে হোক, তার জন্য কি তুই নিজের ভালোবাসাকে কোরবান করবি নাকি? আজব। তানভীর আর কথা বাড়ালো আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আর কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয় নিয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে? এত ঝড়ঝঞ্ঝট এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না। আবার খুব বেশি কষ্ট দিব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো, তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরও 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিকমতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশনি আর কোচিংয়ে যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত। খাবার তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে, তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেলো। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো। আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে, কাজ এখনো শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবিরের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশনি শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আটকে ওঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল। আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতে পাচ্ছে, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব। জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবারও প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতেই বলল, আমি আবির ভাইয়াকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসলো, তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল। উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেঙচি কেটে বলল, আমি আবির ভাইয়াকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখলেন মেঘকে। দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল। সেও
মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না, যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করলো। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করলো। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু আবির ভাই কবে আসবে? মেঘের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল। পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বললো আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেয়েটার মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ। বিকেলে তো কথা হলো, এখন আর কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল। আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। আবিরের কণ্ঠ শুনে মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ কিছুটা। কেন? মেঘ একটু কথা বলবে তোর সাথে। ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাপা কাপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেগে বলল, হ্যালো কি করে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মেয়েটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাপা কাপা গলায় বলল। কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল। আলহামদুলিল্লাহ। দুজনাই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের উপর মেঘ বলে ফেলল। আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহাম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যি ব্যস্ত? এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো, আমার আবির সাথে লাভ ইমোজি দিয়ে কিছুটা দূরে লিখলো, ভাই। সেভ করলো নাম্বারটা। আবিরের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাতও খুশি হলো। এই এক সপ্তাহে জান্নাত যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই। বুঝেছে কিনা তাও বলে না। জান্নাত কম করে হলেও 20 বার জিজ্ঞাসা করে, মেঘ তোমার কি হয়েছে বলো? মেঘ কিছুই বলে না। এতে জান্নাতও চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাতের মুখেও সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত ডাকলো, মেঘ। সোফায় বসা মেঘ পিছনে ফিরে তাকিয়ে জান্নাতকে দেখে ছুটে আসে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলে সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফট স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। জান্নাতের পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে। আজ পড়ানোর আগেই সব বুঝে ফেলেছে। জান্নাত পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবিরের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমদ খান মেঘকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা ভালোই পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় আব্বু। কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমদ খান। মেঘও শান্ত স্বরে বলল,
ঠিক আছে বড়াপু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবিরের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে সে আবিরকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই মেঘ ওষ্ঠ ছড়িয়ে হাসে। সহসা ডাটা অন করে আবিরের আইডিতে ঢুকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবারও ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবিরের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করলো। আবিরের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে। আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে। সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি 2 ঘন্টা আগেই পোস্ট করেছেন। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়েক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবিরের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু চাইলেই তো আর সব ইচ্ছা পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুললো, নাম দিল পকি ট্র্যাম্পেল। এখানে আবিরের সব ছবি একসাথে রাখলো। আবিরকে দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছে কে জানে। কেটে গেল আরও 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি, এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবিরের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছুই নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্যে। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখেই আদি ছুটে যায় মেঘের কাছে। আপু দেখো, ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো। আবির ভাই কখন এসছে? মিম হাসি মুখে উত্তর দিল। কিছুক্ষণ আগেই এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পেছন থেকে ডাকলো। আপু কোথায় যাচ্ছ? আরও গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে আবিরের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে, প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়দিনে অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবিরের আবেশিত নেশা ভরা চোখের চাহনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডর, আয়লা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে আকস্মিক গান বেজে উঠল। বৃষ্টিতে যেন সে রাসপুতিন খুন হয়ে যায়। আমি প্রতিদিন নাম ধাম জানি, সাথে তার সবকিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষ স্পন্দন জোরালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল, সরি। আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এটুকু বলেই চলে যেতে নেয় মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামল। ঠোঁটের কোণায় দুষ্টু হাসি নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বলে তারপর যাবি। আবিরের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দেবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার করে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমার খালি গায়ে দেখে ফেলেছে, এখন আবার কি হবে? আবিরের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবিরের দিকে। আবিরের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবারও বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলছিস বলে আমার সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল,
আপনাকে দেখতে আসছিলাম। আবির ভ্রুকুচকে তাকালো, তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসিস দেখ, খোঁজ নে আমার। এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল। দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি। ও মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবারও বলল। বসতে বললাম তো তোকে। মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হচ্ছে তোর? মেঘ আবারও কাপা কাপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি এসে ভেজা শরীরে হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল। কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেবো। মেঘের সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো, নিভু নিভু চোখে তাকালো আবিরের দিকে, পাতলা অধর নেড়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।